দর্শক, নির্বাচনের তোড়জোড় যখন চলছে, নির্বাচনের আয়োজন চলছে, নির্বাচনের প্রস্তুতি চলছে, নির্বাচন কমিশন বলছে 90 ভাগেরও বেশি নির্বাচনের কেনাকাটা শেষ হয়ে গেছে এরই মাঝে। তার মানে নির্বাচনের দিকেই যখন দেশ যাচ্ছে মনে করছে, এবং প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি যখন বীর দর্পে ঘোষণা করছেন যে পৃথিবীর এমন কোনো শক্তি নেই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকায়, সেরকম পরিস্থিতিতেও নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে, কিংবা এই সরকারের অধীনে নির্বাচন হবে না, এই মতামত কিন্তু অনেকেই দিচ্ছেন। এই মতামত নিয়ে আলোচনা হচ্ছে অনেক দিন থেকে, এখনও দিচ্ছেন। যেমন জনপ্রিয় উপস্থাপক তৃতীয় মাত্রা জিল্লুর রহমান, তিনি আবারও বলছেন যে এই সরকারের অধীনে আদৌ নির্বাচন হবে না, অর্থাৎ প্রফেসর ইউনূসের অধীনে নির্বাচন হবে না। কেন, কোন ভিত্তিতে, কোন তথ্যের ভিত্তিতে, কোন বাস্তবতার ভিত্তিতে তিনি মনে করছেন যে প্রফেসর ইউনূসের এই সরকারের অধীনে নির্বাচন হওয়া অসম্ভব? কেন সেই অসম্ভব ব্যাপারটা তিনি ভাবছেন, একটু বোঝার চেষ্টা করব তার কথার মাধ্যমে। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নির্বাচন নিয়ে সংশয় কাটছে না, নির্বাচন নিয়ে সংশয়ের আলোচনাও থামছে না। সেরকমই এক আলোচনা আবারও উস্কে দিলেন বেশ জনপ্রিয় বাংলাদেশের উপস্থাপক এবং বাংলাদেশের টক শোয়ের জগতে আইকন হিসেবে পরিচিত তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান। জিল্লুর রহমান বলছেন, তাকে নিয়ে ইত্তেফাক যে শিরোনামটা করেছে তার একটি বক্তব্যকে কেন্দ্র করে, ইত্তেফাকের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, সেখানে বলা হচ্ছে যে এই সরকারের অধীনে ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য নির্বাচন হবে না। জিল্লুর রহমান এখন গ্রহণযোগ্য নির্বাচন বলতে তিনি কি বোঝাচ্ছেন একটু তার কথাতে বোঝার চেষ্টা করব। তিনি বলছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে বর্তমান সরকারের অধীনে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না, বরং এই প্রক্রিয়া দেশের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত করবে বলে আশঙ্কা তার। নিজের ইউটিউব চ্যানেলে এমন একটা মন্তব্য তিনি করেছেন, সেখানে তিনি বলেছেন, আমি বহুবার বলেছি বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন আমি দেখি না। অর্থাৎ বর্তমান যে প্রফেসর ইউনূস সরকার, তার অধীনে তিনি নির্বাচনই দেখছেন না, তারা নির্বাচন করবে না কিংবা করতে পারবে না। আর যদি নির্বাচন হয়ও সেটি প্রকৃত অর্থে নির্বাচন হবে না, বরং এই প্রক্রিয়া দেশের রাজনৈতিক সংকট আরও বাড়াবে। অর্থাৎ একটা বিতর্কিত নির্বাচনের দিকেই যাচ্ছে দেশ, তিনি সেটা মনে করছেন। তিনি আরও মনে করছেন, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে এবং দেশি বিদেশি রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট একজন পর্যবেক্ষক হিসেবে আমি দেখছি বাংলাদেশ যে পথে এগোচ্ছে তাতে এই সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখছি না, আসলে নির্বাচনই দেখছি না। তিনি বলছেন যে আসলে এই সরকারের অধীনে কোনো নির্বাচনই হবে না। আলোচনায় আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক দুরবস্থার কথাও তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থেকে নিজ দলটাকেই দুর্বল করে ফেলেছে। যে সমালোচনা শুধু জিল্লুর রহমান না, অনেকেই করেন যে আওয়ামী লীগ দল হিসেবে গত 15 বছরে খুবই দুর্বল হয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের অতিমাত্রায় প্রশাসনের উপরে নির্ভরশীলতা এই দলটাকে দুর্বল করে ফেলেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাসন, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী, সেনাবাহিনী, পুলিশ, এই সকল প্রতিষ্ঠানের উপর নির্ভর করে দলীয় কাঠামোকে উপেক্ষা করেছেন। যে কথা আমি বলছিলাম সেই কথাই জিল্লুর রহমানও বলছেন। তিনি আরও বলেছেন, আমরা জানি, আমি, নুরুল কবির, আসিফ নজরুল অনেকবারই বিভিন্ন অনুষ্ঠানে বলেছি আওয়ামী লীগ হয়তো আমাদের কথা ভালোভাবে নেয় না, কিন্তু তাদের বিপদের সময়ও আমরা কথা বলবো। তাদের রাজনীতি করার সুযোগ থাকা উচিত, মানুষকেই সিদ্ধান্ত নিতে দিতে হবে। অর্থাৎ নির্বাহী আদেশ নয়, মানুষকেই স্বাধীনতা দিতে হবে যে মানুষ কোন দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে। আজকে বাংলাদেশে মুসলিম লীগের কোনো অস্তিত্ব নেই কেন? তাকে তো কেউ নিষিদ্ধ করেনি, তারা জনগণ থেকে হারিয়ে গেছে, তারা একটা বিলুপ্ত প্রাণীর মতো হয়ে গেছে। সেই উদাহরণও অনেকে দেন। তিনি বলেন যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত একটি আলাপচারিতার স্মৃতিচারণও তিনি করেছেন। তিনি বলেছেন যে আমি শেখ হাসিনাকে একবার বলেছিলাম, আপনার দল কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আপনি দলের দিকে নজর দিচ্ছেন না। তখন তিনি বলেছিলেন, এরা অনেক কষ্ট করেছে, লেট দেম এনজয়। কিন্তু এখন প্রমাণিত আওয়ামী লীগ জেগে উঠতে পারছে না। কি ভয়াবহ কথা! যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাই বলে থাকেন যে এরা অনেক কষ্ট করেছে, লেট দেম এনজয়,
জিল্লুর রহমানের এই কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমার মনে হয় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল সম্পর্কে এক ধরনের উদাসীনতা ছিল এবং তিনি ভেবেই বসেছিলেন হয়তো যে কিছু হবে না, এভাবেই চলবে, এভাবেই চালিয়ে নিতে পারবো। কিন্তু দলকে দুর্বল করে ফেললে, প্রশাসনের উপরে অতিমাত্রায় যদি আপনি নির্ভরশীল হয়ে পড়েন, আপনি যদি মনে করেন যে আর্মি আমার সব কিছু করে দেবে, পুলিশই আমার সব কিছু করে দেবে, দল কতটা দুর্বল হলো, দলে হাইব্রিড ঢুকলো না শিবির ঢুকলো নাকি জামাত ঢুকলো, দলে ব্যবসায়ী সুবিধাভোগীরা ঢুকলো, সেই ব্যাপারে যদি আপনি উদাসীন হন, তাহলে দল একসময় ধ্বংস হয়ে যাবে, দল একসময় দুর্বল হয়ে যাবে। হয়তো ধ্বংস হয়নি, দল তো ধ্বংস হয়নি, কিন্তু দল যে দুর্বল হয়েছে সেটা আমরা গত বছর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের সময় লক্ষ্য করেছিলাম কিভাবে যে আন্দোলনটা হলো কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলন থেকে কোটা আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলার চাইতে, রাজনৈতিক কৌশলে মোকাবেলার চাইতে অতিমাত্রায় প্রশাসনের উপরে নির্ভরশীলতা আমরা দেখেছি এবং প্রশাসন দিয়ে মোকাবেলা করতে দেখেছি। এবং প্রতি মুহূর্তে এই আন্দোলনকে কিভাবে ঠেকানো যায় তার জন্য তিনি প্রশাসনের সঙ্গেই বারবার শুধু মিটিং করেছেন, রাজনৈতিক মিটিং খুব একটা করেননি। একেবারে শেষ মুহূর্তে এসে যখন দেখছেন যে বিপদ আর কুলিয়ে ওঠা সম্ভব নয়, তখন তিনি রাজনৈতিক নেতাদের সঙ্গে মিটিং করছেন, তখন তিনি 14 দলের মিটিং করছেন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননদের ডাকছেন গণভবনে, তাদের সঙ্গে আলাপ করছেন, সলা পরামর্শ করছেন। ততক্ষণে কিন্তু সময় শেষ হয়ে গেছে, ততক্ষণে সব কিছু শেষ হয়ে গেছে। এবং আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা যেটা বলার চেষ্টা করেন যে গত 15 বছর 15.5 বছরে, বিশেষ করে 2014 থেকে 2009-এ তো একটা ব্যাপক সংখ্যক ছিল, 2009-এ একটা ব্যাপক সংখ্যক ব্যবসায়ীকে নমিনেশন দেওয়া হয়েছিল আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের বাদ দিয়ে। 2014, 18, 24-এ সেই মাত্রা আরও বেড়েছে। অনেকে মনে করছিলেন যে 2024-এ শেখ হাসিনার সামনে একটা সুযোগ এসেছে ব্যাপারটা পরীক্ষা করার, যে তার যে এমপি মন্ত্রীরা তারা সত্যিকার অর্থেই তৃণমূলে কতটা জনপ্রিয়। সেই ক্ষেত্রে আমি ডামি নির্বাচন হলেও যারা ডামি হিসেবে নির্বাচন করেছে তাদেরকে যদি সমান সুযোগ দেয়া হতো নির্বাচনে, যে তাদের যদি মানে জনপ্রিয়তা থাকে তাহলে তারা নির্বাচিত হয়ে আসুক, সেই সুযোগটা কিন্তু দেয়া হয়নি বেশিরভাগ ক্ষেত্রে। অনেকে মনে করেন যে আওয়ামী লীগ যদি 24-এর আমি ডামি নির্বাচনেও একেবারে শতভাগ মানে নিষ্কলুষ একটা নির্বাচন করত, প্রভাব মুক্ত একটা নির্বাচন করত, তাহলে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের অন্তত 150 থেকে 200 জনের পরাজয় ঘটতে পারত। তৃণমূলে তাদের জনপ্রিয়তা এতটা কমে গেছে। কিন্তু সেই ক্ষেত্রেও প্রভাব বিস্তার করা এবং ডামি প্রার্থীর সঙ্গে, যে ডামি প্রার্থী তিনিও কিন্তু আওয়ামী লীগেরই তৃণমূল নেতা, সেই ডামি প্রার্থীর সঙ্গে জেতার জন্য আওয়ামী এমপি মন্ত্রীরা বস্তা বস্তা টাকা খরচ করেছে, শক্তি প্রয়োগ করেছে, মারপিট করেছে, প্রশাসনকে ব্যবহার করেছে, এই ব্যাপারগুলো করেছে। এবং শেষ মুহূর্তে ডিসি, এসপি, ইওনো, ওসি এদেরকে কাজে লাগিয়ে ভোট কারচুপি করে তারা জিতেছে ডামি প্রার্থীদের সঙ্গেও। এই কাজগুলো যদি শেষ নির্বাচনে এসেও মানে না করে যদি 100% নিরপেক্ষ নির্বাচন করা হতো এবং ওই সুবিধাবাদীদের সুযোগটা না দিতেন আওয়ামী লীগের সর্বোচ্চ ফোরাম, তাহলে দলের ভেতরে যাদেরকে এই গত 15 বছর সুযোগ দেওয়া হয়েছে তাদের প্রকৃত জনপ্রিয়তা কি সেটা কিন্তু যাচাই হয়ে যেত। সেই যাচাইটাও 24-এর ইলেকশনে হয়নি। জিল্লুর রহমানকে আওয়ামী লীগের লোকজন তার কথা পছন্দ করতে না পারেন। আওয়ামী লীগের সময় আওয়ামী বিরোধী একটা সোচ্চার কণ্ঠ ছিলেন জিল্লুর রহমান, সেটা সবাই মানে। আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কিছু করেছেন। অনেকে বলেন যে আওয়ামী লীগের পতনের পেছনে যে মেকানিজম, সেই মেকানিজমের মধ্যেও জিল্লুর রহমান একজন, এই আলোচনাও অনেকে করেন। কিন্তু জিল্লুর রহমান যখন আওয়ামী লীগের মূল রোগটা নিয়ে কথা বলছেন, যে দলটা দুর্বল হয়ে গিয়েছিল, দলটা দুর্বল হয়ে যাওয়ার কারণ ছিল প্রশাসনের উপরে নির্ভরশীলতা, সেটা কিন্তু শুধু জিল্লুর রহমান বলছেন না, অনেক আলোচকই বলছেন। এবং এই আলোচনাটা আমার মনে হয় যে আওয়ামী লীগ যদি পরিশুদ্ধ হয়ে খুব দ্রুত ফিরতে চায়, তাহলে এই আলোচনাগুলোকে, জিল্লুর রহমান আলোচনা করছেন বলে শত্রুর আলোচনা আমি গায়ে মাখবো না, এরকম না করে এই আলোচনাগুলোকে আমার মনে হয় যে গুরুত্ব তারা দিলে তারাই লাভবান হতে পারে। আবার অনেক আলোচনা তো রয়েছে যে বর্তমান সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেক জুলুম নির্যাতন করছে, অনেক মামলা দিচ্ছে এবং অনেক ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো তো বাংলাদেশের রাজনীতির একটা ধারাবাহিক একটা প্রক্রিয়া। বাংলাদেশের
বাংলাদেশের রাজনীতি তো কখনোই সুস্থ ধারায় চলেছে এরকমটা আমরা খুব কম সময়ে দেখেছি। বাংলাদেশের রাজনীতি ক্ষমতাসীনরা ক্ষমতাহীনদের ওপরে বিভিন্ন ধরনের অনেক কিছু চাপিয়ে দেয়, এই ঘটনা তো নতুন নয়। এই ঘটনার শিকার হয়েই বাংলাদেশে রাজনৈতিক দলগুলো রাজনীতি করে চলেছে। যে নির্বাচন সামনে আসছে সেই নির্বাচন নিয়েও জিল্লুর রহমান যেটা বলছেন যে নির্বাচন হবে না কিংবা নির্বাচন করতে পারবে না, সেই সরকারের ভাবনা। অনেকে বলেন যে নির্বাচনটা গ্রহণযোগ্য করতে হলে আওয়ামী লীগকে দল হিসেবে খারাপ হিসেবে ট্রিট না করে আওয়ামী লীগের যারা প্রকৃত অপরাধী, যারা দুর্নীতি করেছে, যারা দেশের অর্থনীতি বিকলাঙ্গ করেছে, যারা দেশের বিরুদ্ধে নানা ধরনের কর্মকাণ্ড করেছে, তাদের শাস্তি দিয়ে দল হিসেবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া উচিত ইনক্লুসিভ নির্বাচনের স্বার্থে। কেননা আওয়ামী লীগের করা 14, 18 এবং 24-এর নির্বাচন যে কারণে গ্রহণযোগ্যতা পায়নি সেটা হচ্ছে বিএনপিকে বাদ দিয়ে, কিংবা 18-তে যদিও বিএনপি নির্বাচন করেছিল তারপরেও তো নির্বাচনটা বিতর্কের ঊর্ধ্বে ছিল না। এই যে বিএনপিকে বাদ দিয়ে, বিরোধী দলকে বাদ দিয়ে একপাক্ষিক নির্বাচন, সেই একই পথে যদি বর্তমান নির্বাচনটাও হয়, আগামী নির্বাচনটাও যদি একই পথে হয় যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি 14 দলকে বাদ দিয়ে একপাক্ষিক বিএনপি জামাতকে নিয়ে একপাক্ষিক নির্বাচন, সেই নির্বাচনটাও গ্রহণযোগ্য হবে কিনা এবং সেই নির্বাচনের পরে আওয়ামী লীগের কিন্তু একটা গ্রাউন্ড তৈরি হয়ে যাবে। তারা বলতে পারবে যে আমাদের নির্বাচন যদি অগ্রহণযোগ্য হয় তাহলে একই রকম নির্বাচন তো অন্তর্বর্তীকালীন সরকারও করলো, তাহলে তাদেরটাও অগ্রহণযোগ্য। আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা এই বাস্তবতা তুলে ধরে তাদের পক্ষে একটা মতামত তৈরি করার চেষ্টা করে যাবে, যেটা এই সরকারের জন্য কোনোভাবেই শুভ কোনো ব্যাপার হয়ে দাঁড়াবে না। দর্শক, সব মিলিয়ে আপনার কি মনে হবে? অবশ্য একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে দর্শকদের মধ্যেও একটা ভাবনা রয়েছে যে আলোচনা আমার পক্ষে যাবে সেই আলোচনাটাই ভালো, যে আলোচনাটা আমার বিপক্ষে যাবে সেই আলোচনাটা খারাপ কিংবা বায়াসড, কিংবা সেই আলোচনাটা যারা বলে তারা অন্য একটা পক্ষের দালালি করে, অন্য একটা পক্ষে কথা বলে। এই যে ভাবনা, এই ভাবনা থেকেও আমার মনে হয় যে বের হয়ে আসার সময় এসেছে। কারণ আপনার পক্ষে অন্ধভাবে যারা গুজব ছড়িয়ে যাচ্ছে কিংবা গুজব ছড়িয়ে যায়, তাদেরকে যদি আপনি বিশ্বাস করেন তাহলে প্রকৃত বাস্তবতা উপলব্ধি করা এবং নিজের ভুল সংশোধন করে সঠিক পথে আসাটা আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।